সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে। নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তুমি কি রেডি? পাশে দাঁড়িয়ে থাকা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মারিয়াটা জিজ্ঞেস করলো। আমি তার দিকে তাকালাম, দেখলাম সে অন্যমনস্কভাবে মাইক আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। তার দৃষ্টি এখনো ছোট এই বুক স্টোরের ভেতরে ঢুকতে থাকা মানুষদের দিকে আটকে আছে। এই লোকাল বুক স্টোর এত মানুষের জন্য তৈরি হয়নি, তবুও সবাই কোনোভাবে সামলে নিচ্ছে। মানুষের ঢল নেমেছে ছোট এই জায়গায়, সোজা লাইনে দাঁড়িয়ে আছে, আমার বইতে সাইন নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি ভিড়ের দিকে তাকিয়ে চুপচাপ গুনতে শুরু করি। 30-এর পর হিসাব হারিয়ে ফেলি। হ্যাঁ, রেডি, আমি বলি। মাইক হাতে নেই, সবার দৃষ্টি আমার দিকে পড়তেই চারপাশের গুঞ্জন থেমে যায়। ডজন খানেক চোখ আমার দিকে তাকিয়ে থাকে, আমার গাল পর্যন্ত লাল করে তোলে। এই দৃষ্টি আমার গা গুলিয়ে তোলে, তবুও আমি আমার রিডারদের ভালোবাসি, তাই নিজেকে সামলে নেই। শুরু করার আগে আমি শুধু এক মুহূর্তের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে আসার জন্য। আমি আপনাদের প্রত্যেকের জন্যই কৃতজ্ঞ এবং আপনাদের সবার সাথে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড। সবাই রেডি তো? আমি উচ্ছ্বাস দেখিয়ে বলি, যদিও সত্যি বলতে গেলে আমি আসলে ভেতরে ভেতরে দারুণ অস্বস্তিতে ভুগি এই বুক সাইনিং প্রোগ্রামে। আমি স্বাভাবিকভাবে মানুষের সাথে মেশার ক্ষেত্রে কখনোই খুব ভালো নই। আমি সেই ধরনের মানুষ যাকে কোনো প্রশ্ন করলে মুখে বরফের মতো হাসি নিয়ে অপলক তাকিয়ে থাকে, আর ভেতরে ভেতরে মাথায় ধাক্কা খাই এই ভেবে যে আমি আসলে প্রশ্নটাই শুনিনি। কারণ তখন আমার হার্টবিট এত জোরে ধুক ধুক করে যে কানের ভেতর বাজতে থাকে। আমি চেয়ারে বসে শার্পি কলম হাতে নেই। মারিয়াটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, আমাকে গুড লাক বলে চলে যায়। সে আমাকে অনেকবার রিডারদের সাথে বিব্রত হতে দেখেছে, আর তারও মাঝে মাঝে আমার সাথে সাথে লজ্জা পায়। একজন সোশ্যাল প্যারিয়ার প্রতিনিধি হওয়ায় এটাও এক অসুবিধা। ফিরে এসো মারিয়াটা। একা লজ্জা পাওয়ার চেয়ে দুজনে মিলে লজ্জা পাওয়া অনেক মজার। প্রথম রিডার আমার দিকে এগিয়ে আসে, হাতে আমার বই দ্য ওয়ান্ডেরার। তার ফ্রেকলস ভর্তি, মুখে হাসি ঝলমল করছে। ও মাই গড, আপনার সাথে দেখা হতে পেরে দারুণ লাগছে, সে চিৎকার করে বলে, প্রায় বইটা আমার মুখের সামনে ঠেলে দেয়। একদম আমার মতো আচরণ। আমি হাসি দিয়ে বইটা হাতে নিই। আমারও দারুণ লাগছে তোমার সাথে দেখা করে, আমি বলি। আর হ্যাঁ, টিম ফেকলস। আমি আঙুল তুলে আমাদের দুজনের মুখের ফেকলস দেখিয়ে বলি। সে হালকা বিব্রত হেসে গাল স্পর্শ করে। তোমার নাম কি? আমি তাড়াতাড়ি বলি, অদ্ভুত কোনো ত্বকের আলাপ শুরু হওয়ার আগেই। আফসোস যদি তার নিজের ফেকলস খারাপ লাগে। আহ অ্যাডি, কত বোকা তুমি। মেগান, সে বলে, তারপর নামের স্পেল আউট করে। আমি ধীরে ধীরে তার নাম লিখি, সাথে ছোট একটি ধন্যবাদ বার্তা। আমার সিগনেচার এলোমেলো হয়ে যায়, কিন্তু এটাতেই যেন আমার অস্তিত্বের সারমর্ম। আমি বই ফেরত দিই, সত্যিকারের এক হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। এরপরের রিডার আসতে হঠাৎ করে মুখে চাপের অনুভূতি হয়। কেউ আমাকে তাকিয়ে আছে, তবে এটা বোকামি ভাবনা, কারণ এখানে সবাই তাকিয়ে আছে। আমি উপেক্ষা করার চেষ্টা করি, আরেকজন রিডারকে বড় করে হাসি দেই, কিন্তু অস্বস্তির অনুভূতি তীব্র হতে থাকে। মনে হয় যেন গায়ের নিচে মৌমাছির ঝাঁক গুনগুন করছে, আর শরীরে আগুনের শিখা ছুঁয়ে যাচ্ছে। এটা এটা আমি আগে কখনো অনুভব করিনি। ঘাড়ের পেছনের লোম খাড়া হয়ে যায়, গাল লাল হয়ে ওঠে। অর্ধেক মন বই সাইন করতে থাকা রিডারের কথায়, আর অর্ধেক মন ভিড়ের দিকে। আমি ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ভিড়ের ভেতর তাকাই, কোনোভাবে উৎস খুঁজে বের করার চেষ্টা করি। আমার দৃষ্টি আটকে যায় একজনের উপর, একজন পুরুষ। ভিড়ের মধ্যে তার শরীরের বেশিরভাগ অংশ ঢাকা, কেবল মুখের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে আমার হাত থেমে যায়। তার চোখ, এক চোখ অন্ধকার গভীর, যেন কোনো কুয়োর তলায় তাকিয়ে আছি। অন্য চোখ হালকা বরফের মতো নীল, প্রায় সাদা, যেন কোনো হাঙ্কির চোখের মতো। একটি কাটা দাগ সেই হালকা চোখের উপর দিয়ে নিচ পর্যন্ত চলে গেছে, যেন দৃষ্টি টানার জন্য এটুকুই যথেষ্ট না। হঠাৎ গলা খাকারির শব্দে আমি চমকে উঠি, দৃষ্টি সরিয়ে আবার বইয়ের দিকে তাকাই। শার্পির মাথা একই জায়গায় থেমে গিয়ে কালির বড় একটি দাগ তৈরি করেছে। সরি, আমি ফিসফিস করে বলি, সিগনেচার শেষ করি। একটি বুকমার্ক নিয়ে তাতে সাইন করে বইয়ের ভেতরে রেখে দেই, ভুলের জন্য ক্ষতিপূরণ হিসেবে। রিডার হেসে উঠে বই নিয়ে চলে যায়, ভুলের কথা ভুলেই যায়। আমি আবার তাকাই সেই পুরুষকে খুঁজে বের করার জন্য, কিন্তু সে তখন আর সেখানে নেই। অ্যাডি, তোমার একবার হলেও সেক্স করা দরকার। উত্তরে আমি ব্লুবেরি মার্টিনির গ্লাসের স্ট্রতে ঠোঁট গুজে দিই এবং যতটা সম্ভব গভীরভাবে টান দিই।
আমার বেস্ট ফ্রেন্ড দায়া আমাকে এক চোখে তাকিয়ে থাকে, তার ভুরু উঁচু হয়ে আছে বিরক্ত আর অধৈর্য দৃষ্টিতে। মনে হচ্ছে আমার আরো বড় মুখ দরকার, তাহলে হয়তো একসাথে আরো বেশি অ্যালকোহল ঢোকানো যেত। এই কথা আমি মুখে বলি না, কারণ বলতে পারি এটা বললেই দায়া হেসে বলে দিত, মুখ বড় কর, তাতে বড় ডিক ঢুকবে। আমি যখন স্ট্র নিয়ে টানতে থাকি, দায়া হঠাৎ হাত বাড়িয়ে স্ট্র টেনে বের করে নেয়। গ্লাসের নিচের অংশ থেকে আমি 15 সেকেন্ড আগে শেষ করে ফেলেছি। এখন পর্যন্ত শুধু খালি বাতাস টানছিলাম। গত 1 বছরে এটি আমার মুখের সবচেয়ে বড় অ্যাকশন। উফ, পার্সোনাল স্পেস বলে কিছু শুনেছ? আমি বিড়বিড় করি, গ্লাস নামিয়ে রাখি। দায়ের চোখ এড়িয়ে যায় রেস্টুরেন্টের ভিতর, ওয়েটার্সকে খুঁজতে থাকে, যেন আরেকটা মার্টিনি অর্ডার করতে পারি। যত দ্রুত স্টোর মুখে ঢোকাতে পারি তত দ্রুত এই কথোপকথন থেকে পালাতে পারি। বক বক করি, এড়িয়ে যাবি না? তোর এই দিকটাও ডাটের মতো বাজে। আমাদের চোখ মিলল, এক মুহূর্ত নীরবতা, তারপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেক্সের দিকটাও দেখছি তেমন বাজেই। আমি হেসে বলি, হাসির ধমক থামলে। ডায়া বিরক্ত চোখে তাকায়, তোর অনেক সুযোগ এসেছে, তুই নিজেই নিস না। তুই একটা হট 26 বছরের মেয়ে, ফ্রেকলস আছে, দারুণ বুক আর একটা মারাত্মক পাছা। ছেলেরা তো লাইনে দাঁড়িয়ে আছে। আমি কাঁধ ঝাঁকাই, আবার এগিয়ে যাই। ডায়া ভুল বলছে না, অন্তত অ্যাকশন থাকা নিয়ে নয়। কিন্তু আমি ওদের কারো প্রতি আগ্রহ পাই না, সবাই একরকম বিরক্তিকর। রাত 1টার সময় মেসেজ করে, কি পড়েছো, আসবো আমার রুমে, একটা উইস্কি ইমোজি সহ। আমার উত্তর, গত 1 সপ্তাহ ধরে একই পাজামা পরেছি, ক্রচে অদ্ভুত একটা দাগ পড়ে আছে, আর না, আমি তোমার রুমে আসতে চাই না। দায়া হাত বাড়িয়ে বলল, ফোন দে। আমার চোখ বড় হয়ে গেল। না, কখনো না। অ্যাডলাইন, ফোনটা দে এখনই, না হলে। না হলে কি? আমি ব্যঙ্গ করে বলি, না হলে আমি এই টেবিলের উপর লাফ দিয়ে পড়ব, তোকে চরমভাবে বিব্রত করে ছাড়বো, আর শেষমেশ যা চাই সেটাই করব। ঠিক তখনই ওয়েটার্সের চোখে চোখ পড়ে, আমি হাত নেড়ে ডাকি যেন জরুরি কিছু। ও হয়তো ভাবছে খাবারে চুল পেয়েছি। আসল সমস্যা হলো আমার বেস্ট ফ্রেন্ডের আজ নষ্টামির মুড। আমি কিছুক্ষণ সময় নষ্ট করি, ওয়েটার্সকে জিজ্ঞেস করি তার প্রিয় ড্রিঙ্কস কোনটা। আরেকবার মেনু খুললে দেখার ভান করি, কিন্তু সেটা করলে অন্য টেবিলের কাস্টমারদের সময় নষ্ট হবে। শেষমেশ স্ট্রবেরি মার্টিনি নিলাম, গ্রিন অ্যাপেল বাদ দিয়ে। ওয়েটার্স আবার দ্রুত চলে যায়। দীর্ঘ নিঃশ্বাস। অবশেষে ফোনটা দায়ের হাতে দেই, জোরে আঁচড়ে দেয়, কারণ আমি সত্যি এখন ওকে ঘৃণা করছি। দায়া বিজয়ের হাসি এসে টাইপ করতে শুরু করে, তার চোখে শয়তানের মতো ঝলক দেখা যাচ্ছে। তার আঙুলগুলো এত দ্রুত চলে যে আঙুলের সোনালি রিংগুলো প্রায় অস্পষ্ট হয়ে যায়। তার সেই শেষ গ্রিন চোখে এমন এক ধরনের দুষ্ট আলো ঝলকায় যা শয়তানের বাইবেলেই থাকতে পারে। খুঁজলে হয়তো তার ছবি সেখানেই পাওয়া যাবে। গাঢ় বাদামি ত্বক, পিন সোজা কালো চুল, নাকের উপরে সোনালি রিং। নিশ্চয়ই কোনো দুষ্টু সাকোবাজ। কাকে টেক্সট দিচ্ছিস? আমি রাগে ফুফু করতে থাকি। প্রায় পায়ে আঘাত করে রাগ দেখাতে যাচ্ছিলাম, নিজেকে সামলালাম, কারণ তৃতীয় মার্টিনি খাওয়ার পর সামাজিক ভয় আর তেমন কাজ করছে না। দায়া চোখ তুলে তাকালো, ফোন লক করে দিয়ে আমার দিকে বাড়িয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে ফোন আনলক করে মেসেজ চেক করি। দেখি দায়া গ্রেইসনকে মেসেজ দিয়েছে, না টেক্সট নয়, সেক্স। আজ রাতেই চলে আসো আর আমাকে চেটে দাও। তোমার বিশালতার জন্য আমার অনেক দিন ধরে তীব্র ইচ্ছা হচ্ছে। আমি গলা শুকনো করে পড়ে শোনাই। আরও লিখেছে, আমি কতটা কামনার্ত, কিভাবে প্রতি রাতে তাকে কল্পনা করে নিজের গায়ে হাত দেই। আমি দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকাই, যতটা গরিষ্ঠ এবং রাগে মুখ করা যায় ততটা করি। আমার সেই মুখ দেখে মনে হবে ডাস্টবিনেও লজ্জায় মাথা নিচু করবে। আমি কখনো এমন বলতাম না। আমি বিরক্ত গলায় বলি, এটা আমি না রে, তুই একটা ডাইনি। ডায়া খিলখিল করে হেসে ওঠে, সামনের দাঁতের ছোট ফাঁকটা স্পষ্ট দেখা যায়। আমি সত্যি ওকে ঘৃণা করি। ঠিক তখনই ফোনে পিং করে ডায়া প্রায় লাফিয়ে ওঠে, আর আমি ভেবেই ফেলি 1000 ওয়েজ টু ডাই নাম্বার গুগল করে ওদের নতুন গল্প হিসেবে ডায়ার নাম পাঠাই কিনা। পর ডায়া আদেশ করে লোভী হাতে ফোনটা নিতে চায়। আমি ফোনটা ওর হাতে থেকে দূরে সরিয়ে নিয়ে মেসেজ ওপেন করি, গ্রেসন, শেষমেশ বুদ্ধি ফিরল তোমার বেবি। রাত 8টায় আসছি। তুই জানিস তোকে কতটা ঘৃণা করি। আমি দাঁতে দাঁত চেপে বলি, আবার কড়া দৃষ্টি সরিয়ে দেয় ওর দিকে। দায়া হাসে আর তার গ্লাসে চুমুক দেয়। আমি তোকে ভালোবাসি বেবি গার্ল।